সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রাজীব গৌর, লেকচারার আইসিটি। এখন আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। একদমই নতুন একটা অধ্যায়, সেটি আলোচনা করতে যাচ্ছি। এবং আমি এখানে বলে রাখি, তোমাদের জন্য সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট টপিকসগুলো এখানে আলোচনা করা হবে। বাড়তি টপিকসগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব না, কারণ এইগুলো টপিকসই বারে বারে তোমাদের এক্সামে আসে। এজন্য দেখো আমি শুরু করি। আজকের যে আমাদের টপিক অধ্যায়ের নাম সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস নামের এই অধ্যায়টি প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে বুলিয়ান বীজগণিত কী। এটি কিন্তু তোমাদের আসবে যে বুলিয়ান বীজগণিত কাকে বলে বা বুলিয়ান অ্যালজেব্রা। এটাকে এখানে বলা হয় কি বুলিয়ান অ্যালজেব্রা ইংরেজি নামে, আর বাংলা বলে বুলিয়ান বীজগণিত। আচ্ছা, এটা কে আবিষ্কার করে? 1847 সালে জর্জ বুল। এই জন্য বুল আবিষ্কার করে 1847 সালে, এজন্য তার নামানুসারে নাম দেওয়া হয়েছে বুলিয়ান বীজগণিত। আচ্ছা, এখন সংজ্ঞাটা কী হবে? তাহলে সংখ্যাটা হবে, এই তোমরা সালটা মনে রাখতে পারো, এটা এমসিকিউতে আসে অনেক সময়। তাহলে 1847 সালে তিনি দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, কী বললাম, দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, এই সর্বপ্রথম বীজগণিত নিয়ে আলোচনা করে এই গ্রন্থে। এই গ্রন্থে আলোচনা করা হয়। তাহলে আমি সংক্ষেপে বুলিয়ান বীজগণিতের সংজ্ঞাটা বলি। এগুলো কিন্তু এখানে খুব মেইন টপিকসগুলো এখানে লেখা হয়েছে। বুলিয়ান বীজগণিত কী? তোমরা লিখবে, জর্জ বুল কর্তৃক প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে, আমি আবার বলছি, জর্জ বুল কর্তৃক প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের যে শাখা আলোচনা করা হয় বা উন্মোচিত হয়েছে, তার মানে উনি যে বীজগণিতের নিয়মটা প্রবর্তন করেছেন বা উদ্ভাবন করেছেন তাকেই বলা হয় বুলিয়ান বীজগণিত, তার নাম অনুসারে। এই জন্য বলা হয় বুলিয়ান বীজগণিত। ঠিক আছে? তার মানে জর্জ বুল কর্তৃক প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের যে শাখা উন্মোচিত হয়েছে তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। শেষ, এটা শেষ। এবার আসি বুলিয়ান স্বতঃসিদ্ধ কী। এটা কিন্তু প্রায়ই সংজ্ঞা ক নাম্বারে বা জ্ঞানমূলকে আসে। দেখো, বুলিয়ান স্বতঃসিদ্ধ কী বা পোস্টুলেট, এটা ইংলিশ নাম আসে পোস্টুলেট, বুলিয়ান পোস্টুলেট। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। বুলিয়ান স্বতঃসিদ্ধ কী অর্থাৎ বুলিয়ান বীজগণিতে বা বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলে। এই বুলিয়ান বীজগণিত কী করে? যোগ এবং গুণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলে। এই নিয়মকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। আন্ডারস্ট্যান্ড? আশা করি এই দুইটা বুঝতে পেরেছো। এখন 3 নম্বরে আসে বুলিয়ান বীজগণিতের 3টি মৌলিক ক্রিয়া আছে। আমরা জানি বুলিয়ান বীজগণিতের 3টি মৌলিক ক্রিয়া আছে। সেটি হচ্ছে কি লজিক্যাল অর অপারেশন, অর্থাৎ যোগের ক্রিয়া। অর মানে যোগ, আমি এখানে লিখে দিই, অর মানে যোগ। আর অ্যান্ড মানে গুণন, মানে গুণের প্রক্রিয়া। আর নট হচ্ছে পূরক। তাহলে কি পেলাম আমরা এখানে? লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল নট। অর মানে কি বলতো? যোগ, অ্যান্ড মানে গুণন, এবং লজিক্যাল নট মানে পূরক, অর্থাৎ যোগের কাজ, গুণের কাজ, পূরকের কাজ। আচ্ছা, এবার আমরা আসি এইটা বোঝানোর আগে, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য বোঝানোর আগে আমি এখানে একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে বুলিয়ান বীজগণিত 2টি ক্রিয়া নিয়ে কাজ করে, 2টি সংখ্যা নিয়ে কাজ করে। সেটি হচ্ছে বাইনারি সংখ্যা 0 এবং 1। 0 এবং 1। 0 এর সর্বনিম্ন ভোল্ট হচ্ছে 0 থেকে প্লাস 0.8 ভোল্ট। তার মানে 0 এর শূন্যের সর্বনিম্ন ভোল্ট হচ্ছে 0 এবং সর্বোচ্চ ভোল্ট হচ্ছে 0.8 ভোল্ট। এটা মনে রাখবে। এবং 1 এর সর্বনিম্ন ভোল্ট হচ্ছে 2 ভোল্ট। 2 ভোল্ট থেকে শুরু করে এটা হচ্ছে প্লাস 5 ভোল্ট, প্লাস 5 ভোল্ট দিয়ে দিলাম, প্লাস 5 ভোল্ট। তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসে। 0 এর সর্বনিম্ন ভোল্ট হচ্ছে 0 ভোল্ট এবং সর্বোচ্চ ভোল্ট হচ্ছে 0.8 ভোল্ট। আর 1 এর সর্বনিম্ন ভোল্ট হচ্ছে 2 ভোল্ট এবং সর্বোচ্চ ভোল্ট হচ্ছে প্লাস 5 ভোল্ট। এটা এমসিকিউতে আসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করি। এই লজিক্যাল অরকে দেখো, এটা আমি শর্ট টেকনিক তোমাদের শিখিয়ে দিই। লজিক্যাল অরকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, লজিক্যাল অ্যান্ডকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, আর পূরককে প্রকাশ করা হয় এইরকম চিহ্ন দ্বারা। তো দেখো, এটা একটা শর্ট টেকনিক আছে। আমরা যদি বরাবর এক্স আঁকি এইভাবে, এটাকে ধরলাম অর, উপরে নিচেটাকে ধরলাম অ্যান্ড, এইভাবে লেখা যায়। আর মাঝখান দিয়ে এটা ডিভাইড করে দিলাম, মানে এইটুকু আলাদা করে দিলাম, এইটুকু আলাদা করে দিলাম। বুঝতে পারছো? আর এইটাকে আমি বললাম পূরক। মানে এটা আর কি একটা সিস্টেম, একটা প্রক্রিয়া আর কি, যেমন মনে রাখার সহজ নিয়ম, তাছাড়া আর কিছু না। এটা কিন্তু বইয়ে এইভাবে দেয়া নাই, আমি এটা তোমাদের এইভাবে বুঝালাম যাতে মনে থাকে। দেখো, আমরা যদি এক্স আঁকি, উপরেরটা অর, নিচেরটা অ্যান্ড, আর মাঝখান দিয়ে ডিভাইড করে দিলাম, অর আলাদা হয়ে গেল, অ্যান্ড আলাদা হয়ে গেল, আর এইটা এই বাঁকা চিহ্নটা হচ্ছে নট। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সেই বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য কী। যেহেতু জর্জ বুল
শূন্য এবং একের উপর ভিত্তি করে এই কাজটা সম্পন্ন করেছেন, এই নীতিটা বের করেছেন। এজন্য এই বুলিয়ান অ্যালজেব্রাটা খুবই সহজ। আমি বৈশিষ্ট্য কয়েকটা বলি, এখানে 5টা তোমাদের বইয়ে 5টি 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা জেনে নেবে। আচ্ছা বলি, প্রথম বৈশিষ্ট্য, বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র শূন্য এবং এক এই দুইটি মাত্র অঙ্ক নিয়ে কাজ করে, তাই না? আমরা সাধারণ বীজগণিতে কী করি, 1 2 3 4 5 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিয়ে কাজ করি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র শূন্য এবং এক নিয়ে কাজ করে, এটা মনে রাখবে। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র যোগ এবং গুণের কাজ, মানে এই যে যোগের কাজ এবং গুণের কাজটা করতে পারে, যোগ এবং গুণের কাজ এই দুইটি ক্রিয়া সম্পন্ন করতে পারে। তারপর বলছে এতে কোনো ধরনের লগারিদম, ভগ্নাংশ, ত্রিকোণমিতি, বর্গ, ধনাত্মক, কাল্পনিক সংখ্যা ইত্যাদি নেই। এতে কোনো জ্যামিতিক ত্রিকোণমিতিক নিয়ম নেই এবং দশমিক অ্যালজেব্রার তুলনায় এটি খুবই সহজ। 4-5টি দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আসি মজার ব্যাপার, এটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবকটা কি? ধ্রুবক মানে আমরা নাম শুনেছি কনস্ট্যান্ট, ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট। আচ্ছা, এবার যদি বলা হয়, তোমরা একটু খেয়াল করো, a = 0 ফিক্সড করে দিলাম, আর এখানে যদি বলি চলকের জায়গায় a = 0, 1, এখানে দেখো তো দুটি আছে, এটা হচ্ছে ফিক্সড, এখানে 0 ছাড়া আমি আর কোনো কিছু ইউজ করতে পারবো না, কিন্তু এখানে দেখো একবার 0 ইউজ করতে পারবো, একবার 1 ইউজ করতে পারবো। তাহলে এটা চলমান, চলক মানে কি? চলমান, যেটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। আর ধ্রুবক কি? স্থির মান। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান সর্বদা স্থির বা অপরিবর্তনশীল তাকে বলা হয় বুলিয়ান ধ্রুবক, মানে যে রাশির মান আর পরিবর্তন করা যাবে না, এটা ফিক্সড করে দিছি। আর বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান সর্বদা পরিবর্তনশীল তাকে বলা হয় বুলিয়ান চলক। চলক মানে চলমান, একবার 0 ইউজ করতে পারবো, একবার 1ও ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো বুলিয়ান পূরক, এটি খুবই সহজ। পূরক মানে সবসময় বিপরীত হয়ে কাজ করে। বুলিয়ান পূরকটা কি? বুলিয়ান অ্যালজেব্রায় চলকের দুইটি সম্ভাব্য মান, সেটি হচ্ছে 0 এবং 1। আমরা জানি 0 এবং 1 দুইটি নিয়ে কাজ করে। 0 এবং 1 একটিকে অপরটির পূরক বলা হয়। যেমন 0 এর পূরক, 0 এর বিপরীত মান হচ্ছে 1 এবং 1 এর বিপরীত মান হচ্ছে 0, এটাই। এজন্য বলছে বুলিয়ান অ্যালজেব্রায় দুটি সম্ভাব্য মান 0 এবং 1, এই দুইটিকে একটিকে অপরটির পূরক বলা হয়। এজন্য 0 এর পূরক হচ্ছে 1 আর 1 এর পূরক হচ্ছে 0, 0। 0 এর পূরক হচ্ছে 1 আর 1 এর পূরক হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি আমরা দ্বৈত নীতি। দ্বৈত নীতি কাকে বলে? এটাকে বলা হয় ডুয়ালিটি প্রিন্সিপাল। ডুয়ালিটি প্রিন্সিপাল কাকে বলে? অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে, অর্থাৎ যেখানে অ্যান্ড এবং অর অপারেশন দুইটি একসাথে যুক্ত থাকে তাকে বলে দ্বৈত নীতি। দ্বৈত মানে দুই, দ্বৈত মানে কি? দুই। তার মানে যে অপারেশনের মধ্যে দুইটি নীতি আছে, ও অ্যান্ড এবং কি কি অপারেশন? অর, তার মানে অ্যান্ড প্লাস অর, এই দুইটি থাকবে। অ্যান্ড এবং অর অপারেশন আছে, সেটা হচ্ছে দ্বৈত নীতি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা মৌলিক উপপাদ্য নিয়ে একটু আলোচনা করব। এটি খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ এখান থেকে অনেক আমাদের ম্যাথ সলভ করতে হবে, আমাদের আইসিটি যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে হবে। আমি মৌলিক উপপাদ্য কিছু লিখি, দেখো। a + 0, a + 1, a + a, a + a0, গুড। ঠিক সেম জিনিস আমরা এখানে ইকুয়াল দিয়ে দিলাম। ঠিক সেম জিনিস এখন আমরা গুণের জন্য লিখব, a × 0, a × 1, a × a, a × a0। দেখো এই রাশির মানগুলো কেমন হয়। এখন এটাকে বলা হয় মৌলিক উপপাদ্য। এই বেসিক থিওরিমগুলো তোমাদের কিন্তু লাগবে এই অধ্যায়ের ম্যাথগুলো কমপ্লিট করতে এবং যে কোনো সমীকরণ নির্ণয় করতে এই রাশিগুলো লাগবে। আচ্ছা, এর সাথে 0 যোগ করলে কি হয়? রেজাল্ট আসে a। এটা কিভাবে হয় আমি একটু বলি। যেমন এর মান, এ হচ্ছে একটা চলক, এর মান একবার 0 ধরি, এখানে যদি 0 ধরি, 0-র সাথে 0 যোগ করলে কি হয়? 0ই হয়। আমি আবার বলছি, এর মান 0 ধরি একবার, 0-র সাথে 0 যোগ করলে 0 হয়। আবার এর মান এখন 1 ধরি, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়। তার মানে এখানে যে মানের পরিবর্তন হচ্ছে, এখানে যদি 0 দিচ্ছি 0 আসছে, এখানে 1 দিলে 1 আসছে, তাহলে এটা ডিপেন্ডেন্ট, এটার উপরে আমরা ডিপেন্ড করছি। তাহলে এর সাথে 0 + 0 0 আসে, 1 + 0 1 আসে, তার মানে কোনটার পরিবর্তনের ফলে রেজাল্টটা হয়? এইটার পরিবর্তনের ফলে। এই জন্য a + 0 = a। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো a + 1 মানে 1, এটা কিভাবে হয় আমরা একটু খেয়াল করি। এর মান যদি 0 বসাই, একবার 0 বসালাম, 0 + 1 কোনটা আসতেছে? এইটা, 0 + 1 এই 1। আবার এর মান 1 বসাই, 1 + 1 তবুও 1, তার মানে ঘুরে ফিরে এই 1টাই চলে আসছে। এই জন্য বলা হয় a + 1 = 1। আন্ডারস্ট্যান্ড?
তারপর দুইটি চলক দেখো সেম, দুইটি চলক এখানে সেম আছে, সেম থাকার কারণে এ আর এ যোগ করলে, মানে এটা বেসিক জিনিস, দুইটি চলক এক থাকলে যা আছে তাই হবে, যোগ করলে এ আর এ যোগ করলে এই হবে। এখন এখানে দেখো একটা এ নট, একটা এ নট, তার মানে এখানে যদি এর মান 0 হয় এটা হবে 1, আন্ডারস্ট্যান্ড? এটার বিপরীত এ নট মানে এই এর বিপরীত, তাহলে 0 + 1 কি আসছে এখানে 1। আবার এখানে যদি 1 দেয় এটা হবে তার বিপরীত 0, 1 + 0 = 1, তার মানে a + a নট, যোগের ক্ষেত্রে মনে রাখবে a + a নট = 1। এখন আসি আমরা গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আসি, 0 দিয়ে যাকে গুণ করবা 0 হবে, এটা তো জানি আমরা, a × 0 = 0। এর সাথে 1 গুণ করলে, আমরা যদি x এর সাথে 1 গুণ করি xই হয়, তাহলে এর সাথে 1 গুণ করলে এই হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো দুইটি চলক একই, a × a = এই হবে। আর a × a নট, এটা যদি 0 হয় এটা 1, বিপরীত, আমি জানি 0 দিয়ে যাকে গুণ করবো 0ই হবে। আবার এটা 1 হলে এটা হবে 0, এখানেও 0 আছে, তাহলে এই দুইটা গুণ করলে 0 হবে, তার মানে বিপরীত রাশি যদি গুণ হয় a × a নট গুণ হলো 0 হবে, আন্ডারস্ট্যান্ড? এবার আমি আরেকটু মজার একটা উপপাদ্যতে যাই, সেটা হচ্ছে বিনিময় উপপাদ্য। সেটা কি? বিনিময় উপপাদ্য। এটা আসলে খুব একটা এমসিকিউতে আসে না, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা বিনিময় করে a + b যদি লিখি, এটা বিনিময় হবে b + a, স্থান বিনিময় করলো। যদি a b লিখি 1 2, যদি a b লিখি এটা হবে b a, এই আর কি, এখানে গুণের সম্পর্ক মানে একটু চেঞ্জ হলো এই আর কি। এখন আসে অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্যটা এটা মনে রাখবে তোমরা, এখানে একটা মজার ব্যাপার আছে, তোমাদের বলে দিই। এটাকে অ্যাসোসিয়েটিভ থিওরেম বলা হয়। অ্যাসোসিয়েটিভ থিওরেম মানে উপপাদ্য, অ্যাসোসিয়েটিভ উপপাদ্য, সহায়ক উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য। তাহলে অনুষঙ্গ উপপাদ্যটা কি দেখো, অনুষঙ্গ উপপাদ্যটা যদি আমি লিখতে চাই, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউতে আসে, মানে সঙ্গ চেঞ্জ করা। সঙ্গ কি বলো তো? a + b + c, ব্র্যাকেটটা এটার মধ্যে আছে না, বি আর সি এর মধ্যে আছে, ব্র্যাকেটটা হবে এ আর বি এর মধ্যে, তার মানে সঙ্গ চেঞ্জ করলো তাদের। তাহলে a + b ব্র্যাকেট + c, সেম জিনিস, জাস্ট একটু ব্র্যাকেটটা চেঞ্জ, সঙ্গ চেঞ্জ করা আর কি। তারপরে দেখো a × b × c, এটা সঙ্গ চেঞ্জ করলে কি হবে, a × b, এটার মধ্যে আসলে হ্যাঁ, তার মানে সঙ্গ চেঞ্জ করলে, এটা কিন্তু অ্যাসোসিয়েট থিওরেম বলা হয়, অ্যাসোসিয়েট থিওরেম। আশা করি তোমাদের মন থাকবে। আচ্ছা, এবার আসি সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্যটা আমরা পরের পেজে যাই, তাই না? সহায়ক উপপাদ্য আমরা কি লিখব? সহায়ক উপপাদ্যটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু আমরা যে বইয়ের অনুসারে দেওয়া আছে সেটা হচ্ছে, আমরা কি করতে পারি দেখো, সহায়ক উপপাদ্যের মধ্যে লিখতে পারি a + a × b, তারা লিখেছে a। এইটা কেমন করে হলো, আমরা এটা প্রমাণ করি। এটা কিন্তু বইয়ে সরাসরি দেয়া নাই, মানে ডিটেলস আলোচনা করা নাই, ডাইরেক্ট দেওয়া আছে যে a + a × b, a + a × b = a। এটা কিভাবে হয়? এখন আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। দেখো, আমরা এটা প্রমাণ করব, এই এটা আমরা প্রমাণ করব যে কিভাবে এ আসে। a + ab লিখলাম, এখান থেকে a কমন নাও, a কমন নিলে 1 + b আসে। আমরা বলছিলাম 1 এর সাথে b যোগ করলে 1 হবে, কিভাবে? যে আমরা আগের সূত্র দেখি, এর সাথে 1 যোগ করলে 1ই আসে, তাহলে b এর সাথে 1 যোগ করলে 1ই আসবে। ঠিক সেম ওয়েতে আমরা যদি 1 এর সাথে b যোগ করি তাহলে কি হবে, 1 হবে, তাহলে a × 1 = a। এই দেখো মিলে গেছে। এইভাবে আমাদের প্রমাণ করতে হয়। আরেকটা আছে, সেটা হচ্ছে কোনো চলকের উপর যদি ডাবল নট বাদ থাকে, এটাকে বলা হয় নট বার অথবা কমপ্লিমেন্ট। নট বার কমপ্লিমেন্ট, আমি যে কোনো একটা বলতে থাকবো, আমি নট বলেই কমফোর্টেবল বোধ করি, তো তোমরা নট বলবে, তোমাদের ইচ্ছা কমপ্লিমেন্টে বলতে পারো। তাহলে এ ডাবল নট, এ একটা চলক, এই চলকের উপরে দুইটা নট আছে, তাহলে এই নট বাদ গিয়ে শুধু চলকটা বসবে, এ বসবে। যদি বলা হয় বি এর উপর ডাবল নট থাকলে কি হবে,
তাহলে এটা হবে বি। আচ্ছা, এখন যদি বলি এ প্লাস বি, দুইটা যোগ, দুইটা চলক, এটার উপরে ডাবল নট থাকলে এটা বাদ গিয়ে, নটটা বাদ গিয়ে শুধু বসবে এ প্লাস বি, তার মানে ডাবল নট যেখানে থাকবে সেটা ভ্যানিশ হয়ে যায়। এবার আসি বিভাজন উপপাদ্য, এটা একটু ভালো করে দেখবে সবাই। বিভাজন উপপাদ্য, এটাই আমরা কি করতে পারি, এটাকে বিভাজন মানে কি, ডিস্ট্রিবিউট করা, এজন্য এটাকে ইংলিশে বলা হয় ডিস্ট্রিবিউটেড থিওরেম। এগুলো মনে রাখতে হবে কিন্তু এমসিকিউতে আসে। ডিস্ট্রিবিউটেড থিওরেম, এটা কি বলা হয়, ডিস্ট্রিবিউটেড থিওরেম। আমরা লিখি এ ইন্টু বি প্লাস সি, তারা বলছে এটা হবে এ বি প্লাস এসি। এটা কিভাবে হলো আমি একটু ব্যাখ্যা করি। দেখো এখানে কি আছে বলো, এখানে ইন্টু চিহ্ন, এখানে কি আছে, ইন্টু। তার মানে এ দিয়ে একবার বি কে গুণ, এই যে এ দিয়ে একবার বি কে গুণ দিলাম, তারপরে কি চিহ্ন, প্লাস, তারপরে প্লাস, তারপরে আবার এ দিয়ে একবার সি কে গুণ, এই যে এ দিয়ে এসি। ঠিক আছে, এবার আমরা পরেরটা করি, এ প্লাস বিসি। আচ্ছা, এবার কি করব, এবার এখানে প্লাস এখানে গুণ, তাহলে এ দিয়ে একবার বি কে যোগ, এ প্লাস বি, তারপরে এই গুণটা দিলাম, আবার এ দিয়ে একবার সি কে যোগ, এ প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এটা আছে এ প্লাস এ নট বি সমান হচ্ছে এ প্লাস বি। এটা কিভাবে হয়, এটা আমরা একটু প্রমাণ করি। এ প্লাস এ নট বি, এটা সংক্ষেপে মনে রাখা যায়, এ প্লাস একই জিনিস যদি থাকে, এই নটটা থাকলে এটা বাদ যাবে, কিন্তু এটা সিস্টেম আছে, এটা এখানে ব্যাখ্যা করা নাই, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা এটা লিখলাম এখানে, এখানে আমরা ব্যাখ্যা করলাম, কার ব্যাখ্যা, এটার ব্যাখ্যা। তাহলে এ প্লাস বি, এ প্লাস এ নট বি। আচ্ছা, আমরা এই সূত্রটা যদি এই জায়গায় যে সূত্রটা আমরা ব্যবহার করলাম, এটা যদি আমরা কাজে লাগাই, এ প্লাস এ এ নট ইন্টু, এই যে ইন্টু, তারপরে কি দিলাম, এ প্লাস বি, এ সেম। আচ্ছা দেখো, এ প্লাস এ নট মানে কি, ওয়ান। আমি বলছিলাম উপপাদ্যের মধ্যে, মৌলিক পদে এ প্লাস এ নট বিপরীত থাকলে যোগের ক্ষেত্রে এটা ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে ওয়ান, আর এখানে রইল এ প্লাস বি। ওয়ান দিয়ে এ প্লাস বি কে গুণ করলে এ প্লাস বি আসে। আশা করি বুঝতে পারছো, দেখো আমাদের সূত্রটা কিন্তু মিলে গেছে, দেখেছো। এইভাবে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে, এবং এগুলো দিয়ে আমরা প্রচুর পরিমাণে অঙ্কগুলো করাবো, অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে করাবো। এখন আছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্রটা কি, ডি মর্গান, ডি মর্গানস থিওরেম বা ডি মর্গানস ল সূত্র বলা হয়, বাংলায় লিখলে হবে, ইংলিশ লিখতে হবে। আচ্ছা, উনি একটা সূত্র, প্রথম সূত্রটা যে আবিষ্কার করেছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল নট। এটাকে যদি ভাঙ্গি, এটা এখানে মাঝখানে ভাঙবে, ভাঙলে এই প্লাসটা গুণ হয়ে যাবে, নট নট আলাদা হয়ে যাবে, এ নট ইন্টু বি নট। এই যে দেখো এখানে এ প্লাস বি দুইটা ভাঙলাম, এ প্লাস বি হোল নট আছে, মাঝখানের নটটাকে ভাঙলাম, কোথায় ভাঙলাম, মাঝখানের নটটাকে ভাঙে এ নট ইন্টু বি নট, নট নট আলাদা হয়ে গেল, এই প্লাসটা ওটা এখানে ইন্টু হয়ে গেল। তারপর আমরা দেখি এ ইন্টু বি হোল নট, এখানে কি হতে পারে, এখানে তাহলে মাঝখানে আমরা ভাঙি, তাহলে এ নট বি নট ভাঙলাম, আর এই মাঝখানে ভাঙার পরে ইন্টুটা এখানে প্লাস হয়ে গেল। এ হচ্ছে ডি মর্গানস ল। এখন যদি এটা তিনটি চলকের জন্য হয়, কয়টি বলো, তিনটি চলক, তিনটি চলকের জন্য কি হতে পারে, এ প্লাস বি প্লাস সি হোল নট, তাহলে এখানে আসবে কি বলো, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, এই সিম্পল। আবার যদি বলি এ ইন্টু বি ইন্টু সি হোল নট, এটাকে ভাঙবে মাঝখানে এ নট প্লাস বি নট প্লাস সি নট। তো এই হচ্ছে আমার আজকের ক্লাস। এখানে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, তবে এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে আমি তোমাদের জন্য সাজাবো, যেগুলো এক্সামে বারবার আসে সেগুলো নিয়ে আলোচনা করব, বাড়তি কিছু আমি আলোচনা করব না। সো শিক্ষার্থী বৃন্দরা, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমাদের আইসিটিতে কোনো প্রবলেম থাকবে না, এবং আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আবারও উপস্থিত হব। সো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।